আসসালামু আলাইকুম। পাঠ করছি প্রণয়ের নব্যসূচনা। লিখনীতে ইনশা চৌধুরী। পর্ব ৭ ও ৮। সূচনার এমন মুখ লুকানো দেখে প্রণয় বেশ বুঝতে পারল মেয়েটা তাকে ভালোভাবেই ঘোল খাইয়ে মিথ্যে কথা বলেছে। হঠাৎই বেচারা প্রণয় কেসে উঠল। সঙ্গে সঙ্গে শায়লা খাতুন ছেলের পিঠে আলতো করে হাত বুলিয়ে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বললেন, প্রণয়, পানিটা খেয়ে নে। প্রণয় চুপচাপ পানি খেল। তারপর শায়লা খাতুন আবার প্রশ্ন করলেন, প্রণয়, সূচনার দাদি অসুস্থ, এ কথা তোকে কে বলল? প্রশ্নটা শুনতেই সূচনার বুক ধক করে উঠল। সে আতঙ্কিত চোখে প্রণয়ের দিকে তাকালো। এখন যদি প্রণয় সব সত্যি বলে দেয়? কিন্তু প্রণয় শান্ত গলায় বলল, আসলে আমারই বুঝতে ভুল হয়েছে। তেমন কিছু না, এসব কথা বাদ দাও। পরিস্থিতি সামাল দিতে রবিনও তাড়াতাড়ি কথার মোড় ঘুরিয়ে বলল, আরে এসব পরে হবে, আগে সূচনার প্রশংসা করতে দাও। রবিনের কথা শুনে সবাই সূচনার দিকে তাকালো। এমনকি সূচনাও অবাক হয়ে নিচের দিকে তাকালো। রবিন মুখ ভরা হাসি নিয়ে বলল, সূচনা, তোমার হাতের রান্না সত্যি দারুণ হয়েছে। আরিফুন মির্জাও সম্মতি জানিয়ে বললেন, সত্যি আম্মু, পরোটাগুলো খুব ভালো হয়েছে। এত প্রশংসা শুনে সূচনার মন আনন্দে ভরে গেল। জীবনে এই প্রথম সে কোনো কাজ ঠিকভাবে করতে পেরেছে। অবশ্য পারবেই বা না কেন, তার প্রফেসর ওরফে হাজবেন্ড যে পুরো সময়টা পাশে থেকে সাহায্য করেছে। খুশিতে ঝলমল মুখ নিয়ে সূচনা প্রণয়ের দিকে তাকালো। মুহূর্তের মধ্যে ওর হাসি মিলিয়ে গেল। কারণ প্রণয় ওর দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যেন এখনই তাকে কাঁচা গিলে খাবে। সেটা দেখে সূচনার নিঃশব্দে একটা ফাঁকা ঢোক গিলল। বাড়ির সবাই এখন সূচনার প্রশংসায় মেতে উঠেছে। তখন সুপ্তি ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি টেনে বলল, কিন্তু সূচনা তো এগুলো একা বানায়নি, বরং প্রণয়ও ওকে অনেক হেল্প করেছে। মুহূর্তে ডাইনিং টেবিলের পরিবেশটা খানিক থমকে গেল। সূচনার মুখের হাসিটাও ধীরে ধীরে ফিকে হয়ে এলো। শায়লা খাতুন বিস্মিত চোখে ছেলের দিকে তাকালেন। তার ছেলে নিজের স্ত্রীকে রান্নায় সাহায্য করছে। ভাবতেই তার বুকের ভেতর এক অদৃশ্য প্রশান্তি ছড়িয়ে গেল। ছেলেবেলা থেকেই প্রণয় ছিল ভীষণ গম্ভীর স্বভাবের, আর একটু রাগীও ছিল। অন্য বাচ্চাদের মতো দুষ্টুমি, হইচই এসবের সাথে তার খুব একটা সখ্য ছিল না। একটু বড় হওয়ার পর তো পড়াশোনা নিয়েই ডুবে থাকতো সবসময়। তারপর একসময় উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছিল ডেনমার্কে। সব মিলিয়ে শায়লা খাতুনের মাঝে মাঝে মনে হতো তার ছেলে যেন জীবনটাকে ঠিকভাবে উপভোগ করতে পারেনি। তাই তো তিনি ইচ্ছে করেই প্রণয়ের জন্য এমন এক চঞ্চল দুষ্টু মেয়েকে বেছে নিয়েছেন, যেন ছেলের নিরস জীবনে একটু রং ছড়াবে, একটু হাসি এনে দেবে। জীবনটা এই ছোট দৃশ্যটা দেখে তার মনে হচ্ছিল তিনি হয়তো ভুল করেননি। কারণ গভীর ছেলে আজ নিজের স্ত্রীকে রান্নাঘরে সাহায্য করেছে। এই সাধারণ মুহূর্তগুলোর মাঝেই তো লুকিয়ে থাকে সংসারের আসল সুখ। এদিকে সুপ্তির কথায় প্রণয় কিছু বলতে যাবে তার আগেই সূচনা শান্ত গলায় বলে উঠল, আমার মনে হয় তুমি শুধু এটুকুই ভাবছো যে আমি উনাকে বিয়ে করেছি, কিন্তু উনিও তো আমাকে বিয়ে করেছেন। আমরা দুজনেই একটা সম্পর্কে আবদ্ধ হয়েছি। এই সম্পর্ক, এই সংসার সবকিছু যেমন আমার জন্য নতুন, তেমনি উনার জন্যও নতুন। এটা সম্পর্ক তখনই সুন্দরভাবে টিকে থাকে যখন দুজন মানুষ একে অপরকে সাহায্য করে। আজ আমার সাহায্যের দরকার ছিল, তাই আমার হাজবেন্ড আমাকে সাহায্য করেছে। এখানে আমি তো কোনো অন্যায় দেখি না। বরং অন্যায় তখনই হতো যদি উনি আমাকে প্রয়োজনের সময় যদি উনি আমার প্রয়োজনের সময় পাশে না দাঁড়াতেন। বিষয়টা আমরা দুজন করেছি, তাই একে অপরের খেয়াল রাখাটাও আমাদের দুজনেরই দায়িত্ব। সূচনা এত বড় গুছিয়ে কথাগুলো শুনে সবাই কিছুক্ষণ নির্বাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। এমনকি সুপ্তির মুখটাও থতমত হয়ে গেল। শায়লা খাতুন ধীরে সূচনার পাশে এসে দাঁড়ালেন। অতঃপর স্নেহ গলায় বললেন, একদম ঠিক কথা বলেছ মা। একজন স্বামী তার স্ত্রীকে সাহায্য করবে, এটাই তো স্বাভাবিক। প্রণয় নিজেও নিঃশব্দে সূচনার দিকে তাকিয়ে আছে। বিস্ময়ে তার চোখগুলো স্থির হয়ে গেছে। এই মেয়েটা এত সুন্দর করে এত বড় কথা গুছিয়ে বলতে পারে, ভাবতেই সে অবাক হয়ে গেল। আরিফুল মির্জা হাসি মুখে বলল, সে আমার ছেলে সাহায্য করুক আর নাই করুক,
সেটা এখন বিষয় না। বিষয় হলো আজকে আমার বৌমা প্রথমবার এই বাড়ির জন্য রান্না করেছে। সেই হিসেবে ওর একটা উপহার প্রাপ্য। কথাটা বলেই তিনি মানিব্যাগ খুলে 10,000 টাকা বের করলেন। অতঃপর স্নেহভরা দৃষ্টিতে সূচনাকে কাছে ডাকলেন। সূচনার চোখ স্বতঃস্ফূর্তভাবে প্রণয়ের দিকে চলে গেল। প্রণয় হালকা চোখের ইশারায় ওকে যেতে বলল। সূচনা বাধ্য মেয়ের মতো ধীরে পায়ে এগিয়ে গেল শ্বশুরের সামনে। আরিফুল মির্জা টাকাগুলো সূচনার হাতে তুলে দিয়ে বললেন, নাও মা, এটা তোমার উপহার। এই সংসার এখন তোমারও। টাকাগুলো হাতে নিয়ে সে মিষ্টি হেসে বলল, ধন্যবাদ বাবা। মির্জা স্নেহ ভরে এক হাত সূচনার মাথায় রেখে বললেন, সুখী হও মা। সূচনা মিষ্টি করে হাসলো। এমন সময় ছোট্ট তামজিৎ হঠাৎ উৎসাহী গলায় বলে উঠল, আমিও চাচিমাকে কিছু উপহার দিতে চাই। ছেলের কথা শুনে রিমা হেসে ফেলল। সে মজা করে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা, তুমি কি চাচিমাকে উপহার দিতে চাও? ঠিক তখনই আরিফুল মির্জার ফোন বেজে উঠল। তিনি ফোন রিসিভ করতেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে শায়লা খাতুনও ডাকলেন। দুজন একসাথে সেখান থেকে একটু দূরে চলে গেলেন। এদিকে তামজিৎ খিলখিল করে হেসে বলল, বাবা মাকে যেমন কিসি দেয়, আমিও চাচি আম্মাকে তেমন কিসি উপহার দিতে চাই। ছেলের কথা শুনে রিমার চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। লজ্জায় তার মুখ লাল হয়ে গেল। কিন্তু তামজিৎ নির্বিকার ভঙ্গিতে আবারও বলল, আমি চাচিমাকে কিসি উপহার দিতে চাই। রবিন সঙ্গে সঙ্গে কেসে উঠে ছেলের মুখ চেপে ধরে বলল, চুপ কর, তোর মতো ছেলে থাকতে শত্রুর আর দরকার কি? রিমা এবার লজ্জায় মুখ ঢেকে ফেলল। আর সূচনা, সে তো ঠোঁটে চেপে হেসে হেসে উঠল। অতঃপর তামজিদের কাছে গিয়ে নরম গলায় বলল, হ্যাঁ বাবা, তুমি আমাকে কিসি দিতে পারো। কথাটা বললেই সূচনা নিজের গালটা এগিয়ে দিল। তামজিদও দেরি না করে ছোট করে একটা চুমু খেলো সূচনার গালে। অতঃপর আনন্দে হাততালি দিয়ে হেসে উঠল। সূচনা নিজেও তামজিদের গালে একটা চুমু দিল। তারপর সূচনা তামজিদের সাথে সাথে মিলিয়ে প্রাণখোলা হাসিতে মেতে উঠল। তামজিদ এবার মিষ্টি গলায় বলল, চাচিমা, তুমি অনেক কিউট। সূচনা হেসে তামজিদের গাল টেনে দিল। অতঃপর আদুরে স্বরে বলল, আর তুমি তো পুরো কিউটের ডিব্বা। ওদের এমন খুনসুটি দেখে প্রণয় বিরক্ত চোখে তাকিয়ে রইল। অতঃপর ঢং করার ঢং করার কি আছে, সেটাই ওর মাথায় ঢুকছে না। আর সব থেকে বড় কথা, তামজিৎ কেন ওর বউকে চুমু খাবে? ভাবনাটা মাথায় আসতেই প্রণয়ের চোয়াল শক্ত হয়ে এলো। পুরো বিষয়টায় ওর একদম ভালো লাগছে না। কিন্তু পর মুহূর্তেই নিজের চিন্তা ভাবনা নিজেই থতমত হয়ে গেল। এসব সে কি ভাবছে? রিমা ওদের দিকে তাকিয়ে হালকা হেসে সূচনাকে বলল, সূচনা, তুমি এবার খাবার খেয়ে নাও। সূচনাও শান্তভাবে সম্মতি জানালো। এরই মধ্যে সুপ্তি অনেক আগেই ডাইনিং রুম ছেড়ে চলে গিয়েছে। কিছুক্ষণ পর রবিনও সেখান থেকে উঠে গেল। সূচনা আর রিমা একসাথে খাওয়া শুরু করলো। ঠিক সেই মুহূর্তে প্রণয়ের ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে রাজার নামটা ভেসে উঠতেই সে কল রিসিভ করে ধীরে পায়ে সিঁড়ি দিয়ে উঠে করিডোরের দিকে চলে গেল। ফোন কানে নিতেই ওপাশ থেকে রাজার চেনা হাসি খুশি কণ্ঠ ভেসে এলো। কি ব্যাপার প্রণয়, দিনকাল কেমন কাটছে? তুই তো এমনিতেই আমাদের খুব একটা মনে রাখিস না, এখন তো আবার বিয়ে করেও ফেলেছিস। এবার বন্ধুদের কথা এখন পুরোপুরি ভুলেই যাবি। প্রণয় নির্বাক গলায় বলল, এইসব বাদ দিয়ে ফোন দেওয়ার আসল কারণটা বল। রাজা হালকা হেসে বলল, আরে বলছি, আগে এটা বল, আমাদের ভাবি সাহেবা কেমন আছেন? বিয়ের দিন তোকে দেখেই নাকি অজ্ঞান হয়ে পড়েছিল, আর তারপর শুনলাম ভাবি আবার তোর ছাত্রীও। এই কথা শুনে গ্রুপের যে কি পরিমাণ হাসাহাসি হয়েছে বলে বোঝাতে পারবো না। প্রণয় বিরক্ত গলায় বলল, তুই কি ফোন দিয়েছিস আমার বউকে নিয়ে ট্রল করার জন্য? ওপাশ থেকে রাজা হো হো করে হেসে উঠে বলল, আরে না রে ভাই, সিরিয়াসলি বলছি। আমরা তো অবাক, আমাদের রাগী প্রণয় স্যার শেষমেশ নিজের স্টুডেন্টকেই বিয়ে করে ফেললো। এটা তো ইতিহাস। প্রণয় চোয়াল শক্ত করে বলল, স্টুডেন্ট পরে, এখন আমার স্ত্রী, তাই সম্মান করে কথা বলবি। প্রণয়ের গলায় অধিকার মেশানো
কঠোরতা টের পেয়ে রাজা একটু থামল। অতঃপর মুচকি হেসে বলল, উফ, বন্ধু দেখছি পুরোপুরি হাজবেন্ড মুডে চলে গেছে। যাই হোক, ভাবি দেখতে কিন্তু সত্যি অনেক মিষ্টি। তবে একটা কথা, বিয়ের দিন তোকে দেখে এরকম অজ্ঞান কেন হয়ে গিয়েছিল? প্রণয়ের চোখ হঠাৎ করে ডাইনিং এর দিকে চলে গেল। সেখানে সূচনা আর রিমা বসে খাচ্ছে। সূচনা মাথা নিচু করে শান্তভাবে খেতে ব্যস্ত। মেয়েটাকে দেখতেই প্রণয়ের চোখ কিছুটা নরম হয়ে এলো। সে ধীর স্বরে বলল, একটু ভয় পেয়ে গিয়েছিল। রাজা সঙ্গে সঙ্গে বলে উঠল, ভয়? তোর মতো মানুষকে দেখে ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। আমি তো ভাবছি কি পরিমাণ তোকে ভয় পায়, ভাবি, যে তোকে দেখেই অজ্ঞান হয়ে গেল। রাজা, এইসব তোকে ভাবতে হবে না। প্রণয় এবার কড়া গলায় বলল। রাজা আবার হেসে বলল, আচ্ছা আচ্ছা, রাগ করিস না। আসলে আমরা সবাই ভাবিকে নিয়ে খুব কৌতূহলী। তুই তো কোনোদিন কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়াসনি, হঠাৎ করেই বিয়ে। প্রণয় কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় বলল, প্রণয় ঠান্ডা গলায় বলল, হঠাৎ করেই সবকিছু হয়নি। মা অনেক আগে থেকেই এই মেয়ের কথা বলতো, তখন বুঝিনি মেয়েটা আরশি শিকদার সূচনা। প্রণয় আবারও কিছু একটা মনে করে বলল, এছাড়াও আমি তো কোনোদিন রিলেশনও করিনি। তারপরেও দেখ, সবার আগে আমার বিয়ে হয়ে গেল। আর ম্যারেড লাইফে যে কত রকম ঝামেলা থাকে সেটা তোদের মতো সিঙ্গেল মানুষরা বুঝবে না। ওপাশ থেকে রাজা আফসোসের গলায় বলে উঠল, প্রণয়, তুই আমাকে অপমান করলি। সিঙ্গেল বলে এতগুলো কথা শুনিয়ে দিলি। প্রণয় ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, একদম ঠিক ধরেছিস। আর আমি এখন ম্যারেড মানুষ, ভীষণ ব্যস্ত, পরে কথা হবে। কথাটা বলেই সে ফোন কেটে দিল। ঠিক তখনই ছোট ছোট পায়ে হেঁটে তামজিৎ করিডোরে চলে এলো। এসে প্রণয়ের শার্টের কোনা আলতো টান দিতেই প্রণয় পেছন ফিরে তাকালো। তামজিৎ কৌতূহলী গলায় বলল, চাচ্চু চাচ্চু, আমাকে চকলেট দাও। প্রণয় ফোনটা পকেটে রেখে নিজের গ্রীবা একটু নিচু করে তামজিদের দিকে ঝুঁকে বলল, এখন থেকে তুই আর একটা চকলেটও পাবি না। তামজিৎ সঙ্গে সঙ্গে ঠোঁট ফুলিয়ে রেগে গেল। কেন কেন, তুমি আমাকে চকলেট দেবে না? প্রণয় গম্ভীর ভাব ধরে বলল, আমার কথা শুনলে তাহলে তোকে চকলেট দেব। তামজিৎ কৌতূহলী চোখে তাকিয়ে বলল, কি কথা চাচ্চু? প্রণয় এবার ফিসফিসিয়ে বলল, আমার বউর থেকে দূরে থাকবি, তাহলে তোকে অনেক চকলেট দেব। তামজিৎ অবাক হয়ে চোখ বড় বড় করে ফেলল। কেন চাচ্চু? আর আমি কেন তোমার বউর থেকে দূরে থাকবো? প্রণয় হেসে বলল, ও পুটুর বাচ্চা পুটু, তুই যদি তোর চাচিমার থেকে একটু দূরে থাকিস তাহলে তোকে রোজ চকলেট কিনে দেব। আর ভুলেও যদি তুই তুই আমার বউয়ের কাছে গিয়ে আদর নিস তাহলে তোকে কিচ্ছু দেব না, বুঝলি? নাফিম শিকদারের উৎকণ্ঠিত কণ্ঠ শুনে আরিফুল মির্জা মৃদু হেসে বলল, আরে বন্ধু, এত চিন্তা করিস কেন? কাল রাত থেকে অন্তত ১০০-র বেশি ফোন দিয়েছিস। তোর মেয়ে কি এখন আর শুধু তোর মেয়ে? সূচনা এখন আমার মেয়েও। তবুও যাতে তুই একটু নিশ্চিন্ত থাকতে পারিস তাই বলছি। তোর মেয়ে খুব ভালো আছে। কথাগুলো শুনেও নাফিম শিকদারের মনের অস্থিরতা যেন একটু কমল না। সূচনা দুই ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট। ছোটবেলা থেকেই সে ছিল বাবার চোখের মণি। নাফিম শিকদার নিজের সমস্ত আদর, স্নেহ আর ভালোবাসা ঢেলে মেয়েকে বড় করেছে। এমনও হয়েছে সূচনা কোথাও বেরোতে গিয়েছে কিন্তু এক রাতের জন্য কারো বাসায় থাকা হয়নি। আর আজ আর আজ তার আদরের ছোট মেয়েটা অন্যের বাড়িতে, নিজের নতুন সংসারে। বুকের ভেতরটা হঠাৎ করেই কেমন শূন্য হয়ে উঠল তার। ধীরে ধীরে এসে সোফায় বসলেন। সাদা পাঞ্জাবির হাতা গুটিয়ে নিলেন। অতঃপর চোখে থাকা চিকন ফ্রেমের চশমাটা খুলে ক্লান্ত গলায় বললেন, আমার মেয়ে ভালো থাকলেই হলো। আরিফুল মির্জা এবার গম্ভীর আশ্বস্ত কণ্ঠে বললেন, আমরা সবাই তোর মেয়েকে খুব ভালো রাখবো, তুই নিশ্চিন্তে থাক। ফোনটা রেখে দিতেই নাফিম শিকদার পেছন থেকে রুখসানা খাতুনের কণ্ঠস্বর শুনতে পেলেন, এতই যখন মেয়ের জন্য ছটফট করছো তাহলে এত তাড়াতাড়ি বিয়ে দিলে কেন? কথাটার ভেতরে ছিল হালকা অভিমান। নাফিম শিকদার মুখ তুলে সামনে তাকাতেই দেখলেন রুখসানা খাতুন দরজার সামনে দাঁড়িয়ে আছেন, হাতে খাবারের ট্রে, চোখ মুখে শান্তির ছাপ। নাফিম শিকদার মৃদু হেসে বললেন, দেখলে না,
তোমার আম্মুটা নিজের বিয়ে নিয়ে কত খুশি ছিল। আর তাছাড়া প্রণয়কে জামাই বানানোর আগে আমি যথেষ্ট খোঁজ খবর নিয়েছি। ছেলে হিসেবে সে খারাপ না, বরং অনেক ভালো। কিন্তু বাবা হয়ে কি একটু চিন্তা করব না? আমি শুধু চাই আমার মেয়েটাকে প্রণয় ভালো রাখুক। তাই বারবার খোঁজ নিচ্ছি যে আমার মেয়ে কেমন আছে। শেষের কথাগুলো বলতে গিয়েই তার কণ্ঠটা কেমন ভারী হয়ে এলো। রোকসানা খাতুন ধীরে ধীরে এগিয়ে এসে টেটা টেবিলের উপর রাখলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার মেয়েকে নিয়ে তো কিছু বলা যায় না। কতবার বলেছি, সামনে বিয়ে, সংসার করতে হবে, কিছু কাজকর্ম শিখে রাখ। কিন্তু সে কি কখনো আমার কথা শুনেছে? কথাগুলো বলতে বলতেই তার চোখ দুটো চিকচিক করে উঠল। এখন আমারও ভীষণ চিন্তা হচ্ছে। না জানি মেয়েটা ও বাড়িতে কি করছে। মেয়েকে নিয়ে এত অভিযোগ করলেও রোকসানা কথাগুলো আড়ালে স্পষ্ট ছিল একরাশ মায়া আর অস্থিরতা। নাফিম শিকদারের স্ত্রীর দিকে তাকিয়ে নরম গলায় বলল, একটু আগে আরিফুলের সাথে কথা হলো, বলল সূচনা ভালো আছে। রুকসানা খাতুন চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বললেন, তবুও মনটা কেমন আনচান করছে। মেয়েকে যতক্ষণ না নিজের চোখে দেখবো ততক্ষণ শান্তি লাগবে না। অতঃপর স্বামীর দিকে তাকিয়ে আবার বললেন, আপনি এবার খাবারটা খেয়ে নিন। কত বেজে গেছে, এখনো সকালের নাস্তা করেননি। নাফিম শিকদার আর কিছু বললেন না, শুধু নিঃশব্দে খাবার খেতে শুরু করলেন। সূচনা খাওয়া দাওয়া শেষ করে ধীরে পায়ে রুমে ঢুকতেই টের পেল ফোনটা একটানা ভাইব্রেট হচ্ছে। বিছানার উপর রাখা ফোনটার স্ক্রিনে ভেসে উঠেছে একটা নাম, রাফি। নামটা দেখে সূচনার ভ্রু সামান্য কুঁচকে গেল। কয়েক সেকেন্ড নিশ্চুপ দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল সে। ফোনটা তখনও বেজে চলেছে, যেন ও পাশের মানুষটা মরিয়া হয়ে অপেক্ষা করছে তার কণ্ঠ শোনার জন্য। কিন্তু সূচনা কোনো প্রতিক্রিয়া দেখালো না। নির্বিকার মুখে ফোনটা হাতে তুলে নিয়ে সাইলেন্ট করে দিল। অতঃপর ধীরে ধীরে ফোনটা উল্টো করে টেবিলের উপর রেখে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে হালকা বাতাসে পর্দা উঠছে। সূচনা হাত দিয়ে পর্দাগুলো সরাতেই দমকা হাওয়া এসে তার চুলগুলো এলোমেলো হয়ে গেল। কপালে এবং চোখে মুখে আসা চুলগুলো বা হাত দিয়ে কানের পেছনে সে গুজে নিল। ঠিক সেই মুহূর্তেই রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো প্রণয়। তাকে দেখা মাত্র সূচনা সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে। প্রণয় একবার সূচনার মুখের দিকে তাকিয়ে বুঝে গেল বিষয়টা সে খুব সিরিয়াস ভাবেই বলেছে। তাই স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, হ্যাঁ বলো, কি কথা? সূচনার চোখ দুটো এবার আবারও স্থির হয়ে উঠল। সে ধীরে প্রশ্ন করলো, আপনি কি তামজিদকে আমার থেকে দূরে থাকতে বলেছেন? প্রশ্নটা শুনতেই প্রণয়ের ভেতর অকারণ বিরক্ত ধপ করে জ্বলে উঠল। মনে মনে বিড়বিড় করে পড়ল, তো কি বলবো? আমার বউয়ের গায়ে গা লাগিয়ে ঘুরবে, আবার চুমুও খাবে, পুচকে একটা ছেলে। আবার আমার বউয়ের গলা ধরে এই কথাও বলা হয়ে গেছে, কত সাহস! তবে মুখে এইসব কিছু প্রকাশ করলো না। কিছু বলার আগেই সূচনা আবার বলে উঠল, এখনো পর্যন্ত আমি তামজিদের সাথে ঠিকমতো মজাই করতে পারলাম না, অথচ আপনি ভেবে নিলেন আমি ওকে নষ্ট করে ফেলবো। প্রণয় ভ্রু কুঁচকে তাকালো, মানে? সূচনা একটু থেমে শান্ত স্বরে বলল, আমার ভাইয়েরও একটা ছেলে আছে, ওর নাম রোহিত রোহিত আমি সারাদিন ওর সাথে খেলতাম, মজা করতাম। আমার সাথে থাকতে থাকতে ও একদম আমার মতো হয়ে গিয়েছিল। আর তখনই সবাই বলতে শুরু করলো আমি নাকি রোহিতকেও নষ্ট করে দিয়েছি। প্রণয় এবার কিছুটা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, সবাই এমন কেন বলতো? সূচনা হালকা তাচ্ছিল্যের হাসি হাসলো, কারণ ও পড়াশোনার চেয়ে আমার সাথে দুষ্টুমি করতেই বেশি পছন্দ করত। তাই সবাই খুব সহজে ধরে নিয়েছে সব দোষ আমার। আমি নাকি ওকে নষ্ট করে ফেলেছি। কথাগুলো বলার সময় সূচনার কণ্ঠে চাপা কষ্ট ফুটে উঠল। তারপর সে সরাসরি প্রণয়ের চোখের দিকে তাকিয়ে বলল, আর আপনিও তো ব্যতিক্রম নন। আপনি ভেবেছেন আমি তামজিদকে নষ্ট করে দেব। প্রণয় সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো, আমি কি একবারও বলেছি তুমি তামজিদকে নষ্ট করে দেবে? সূচনার ঠোঁটে এবার স্নান হাসি ফুটলো, কিন্তু আপনি ওকে আমার থেকে দূরে থাকতে বলেছেন। ও এর মানে
তো এটাই দাঁড়ায় যে আপনি ভয় পাচ্ছেন আমি তামজিৎকে নষ্ট করে দেব। কথাগুলো বলেই সূচনা মন খারাপ করে চেয়ারে বসে পাশে থাকা টেবিলের উপর কন্যা রেখে চিবুক ঠেকালো। মুখটা গোমড়া হয়ে গেছে তার। সূচনার এমন মন খারাপ মুখটা দেখে প্রণয়ের বিরক্তিটা খানিকটা নরম হয়ে এলো। সে গলা খাকিয়ে দিয়ে বলল, তুমি পটুর সাথে খেলতে পারো, কিন্তু সূচনার সঙ্গে সঙ্গে মুখ তুলে তাকালো। কিন্তু কি? প্রণয় এবার একটু অস্বস্তি নিয়ে বলল, কিন্তু তুমি ওকে বেশি আদর করতে পারবে না, আর ওকেও তোমার কাছে এত আসতে দেবে না। কথাগুলো শুনে সূচনা অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। এটার মানে কি? রোহিত তো আমার সাথে ঘুমোতো, আর তামজিদও শুধুমাত্র 6 বছরের একটা বাচ্চা, আর আমি ওকে আদর করতে পারবো না? প্রণয় হতবম্ব মুখে জবাব দিল, কি? তুমি রোহিতের সঙ্গে ঘুমাতে, আর তামজিদ যতই বাচ্চা হোক তুমি ওকে আদর করতে পারবে না? সূচনা ভ্রু কুঁচকে গেল। আপনি কি সিরিয়াস? ছোট বাচ্চাকে আদর করলেও সমস্যা? প্রণয় মুখ ঘুরিয়ে নিচু স্বরে বিড়বিড় করলো, সমস্যা বাচ্চাতে না, সমস্যা হলো এইসব আমার বিরক্ত লাগছে। কি জন্য লাগছে আমি নিজেও জানি না। কি? কি বললেন আপনি? কিছু না, আমি যা বলেছি তাই। দূরত্ব বজায় রাখবে, আর কখনো তুমি রোহিতের সাথে ঘুমাবে না। প্রণয় গম্ভীর মুখ থেকে সূচনা কিছুক্ষণ হতবম্ব হয়ে তাকিয়ে রইল। সূচনা কিছু একটা মনে করে হাতের আঙ্গুলে আড়মোড়া ভেঙে বলল, স্যার আপনি কি জেলাস ফিল করছেন? তৎক্ষণাৎ হেসে ফেলল, অতঃপর ভ্রু উঁচু করে পড়ল, তোমার মাথা খারাপ হয়েছে নাকি? আমি আর জেলাস প্রশ্নই আসে না। সূচনা এবার সরু চোখে তাকিয়ে রইল প্রণয়ের দিকে, এরপর ধীরে ধীরে বলল, তা জীবনে প্রেম করেছেন যে জেলাস ফিল করবেন না? কথাটা শুনে প্রণয়ের ঠোঁটে হাসি কেমন মিলিয়ে গেল। সে ধীরে ধীরে ফোনটা বিছানার উপর রেখে সূচনার দিকে এগিয়ে এলো। অতঃপর গিয়ে সূচনার এক বাহু শক্ত করে ধরল। মুহূর্তের মাঝে তাদের দূরত্ব অনেকটা কমে গেল। প্রণয় এতটা কাছে আসায় সূচনার বুকের ভেতর কেমন ধুকপুক করে উঠল। অস্বস্তি হচ্ছিল ঠিকই, কিন্তু তবুও সে এক চুল সরে দাঁড়াতে পারল না, বরং প্রণয়ের চোখের গভীরে আটকে গেল। প্রণয় এবার ধীরে ধীরে নিজের মুখটা সূচনার কানের কাছে নিয়ে গেল। সূচনা মুখটা ঘুরিয়ে নিল, কিন্তু প্রণয়ের উষ্ণ নিঃশ্বাস সূচনার গলায় গিয়ে লাগতেই সূচনা পুরো শরীর শিরশির করে উঠল। প্রণয় তখন ঠোঁট নাড়িয়ে কথা বলতে যাচ্ছিল, তখনই তার অধর আলতোভাবে ছুঁয়ে যাচ্ছিল সূচনার কান। সেই ক্ষীণ স্পর্শেই সূচনা যেন বিদ্যুতের ঝটকা অনুভব করলো। প্রণয় ফিসফিস করে বলল, আমার কথা ছাড়ো, আগে তুমি বলো তুমি কখনো প্রেম করনি? হঠাৎ করে প্রণয়ের এত কাছাকাছি আসা আর এমন প্রশ্ন শুনে সূচনার বুকটা ধক করে উঠল। সে কিছুক্ষণ চুপ করে রইল। সাহস হচ্ছিল না প্রণয়ের চোখের দিকে তাকানোর। সূচনাকে চুপ থাকতে দেখে প্রণয় এবার সামান্য সরে এসে তার বাহু নিচু স্বরে বলল, চুপ করে আছো কেন? নাকি সত্যি কেউ ছিল? কথাটা শুনে সূচনা তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে বলল, না, কেউ ছিল না। উত্তরটা শুনে প্রণয়ের মুখ অদ্ভুত এক স্বস্তির ছাপ ফুটে উঠল। যদিও সে এটা লুকোনোর যথেষ্ট চেষ্টা করলো, কিন্তু সূচনা সেটা খেয়াল করে ঠোঁট টিপে হেসে বলল, না মানে আসলে আমি কখনো প্রেম করিনি। তবে কথাটা শেষ হওয়ার আগেই প্রণয় আচমকা সূচনার কোমরে দুহাত রেখে তাকে নিজের আরো কাছে টেনে নিল। হঠাৎই এমন টানে সূচনার দুই হাত গিয়ে ঠেকল প্রণয়ের বুকের উপর। সূচনার তারপর কয়েক পলক ফেলে প্রণয়ের দিকে তাকালো, কিন্তু প্রণয় বেশ গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে এবং পর্যবেক্ষণ করছে। তা বুঝতে পেরেই সূচনা অন্যদিকে মাথা ঘুরিয়ে নিল। প্রণয়ের কোমর থেকে এক হাত উঠিয়ে সূচনার চোয়ালে ধরে মাথাটা নিজের দিকে ঘুরিয়ে এক ভ্রু বাঁকিয়ে জিজ্ঞেস করলো, তবে কি? সূচনা এবার মিষ্টি হেসে বলল, তবে আমার প্রেমের প্রস্তাব পেতে বেশ ভালো লাগতো। কথাটা বলেই সে হালকা করে হাসলো। আর সেই হাসি দেখে প্রণয় বুঝে গেল তার পুচকে বউটার ইচ্ছে করেই তাকে জ্বালাচ্ছে। তবে প্রণয় কিছু কম নয়, তাই সেও মুচকি হেসে বলল, ও আমাকে জিজ্ঞেস করবে না আমার কি ভালো লাগতো? সূচনা ভান করার আগ্রহ নিয়ে বলল, হ্যাঁ বলুন। প্রণয় এবার খুব যত্ন করে সূচনার চোখে মুখে এলোমেলো হয়ে থাকা চুলগুলো সরিয়ে কানের পিছনে গুজে দিল। এরপর গভীর দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে বলল, তোমার যেমন প্রেমের প্রস্তাব পেতে ভালো লাগতো, আমারও ঠিক তেমনই বিয়ের প্রস্তাব পেতে ভালো লাগতো। সেম সেম বাট ডিফারেন্ট।
পরবর্তী পর্বটি পেতে পেজটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন।